প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং ঠিকঠাক মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা এখন রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের জননীতি পরিস্থিতি কোর্সটি পড়ব। শিক্ষার্থীবৃন্দ, আমার 3 নম্বর ক্লাসে বাজার ব্যর্থতার প্রভাব আর ধরন এটা আমরা শেষ করতে পারিনি, সময় শেষ হয়ে গিয়েছিল। তোমরা জানো যে আমাদের 40 মিনিটে ডিউরেশন থাকে একটা ক্লাসে। তো আমি ওই আলোচনার গত ক্লাসের রাজনৈতিক প্রভাব আর তার ধরনটা, মানে বাজার ব্যর্থতার প্রভাব, ধরন, এরপরে আজকে জননীতির উপর রাজনৈতিক প্রভাব, অলাভজনক খাতে সরকারের ভূমিকা, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা আলোচনায় ফিরে যাই। তাহলে বাজার ব্যর্থতার প্রভাব, আমরা গত ক্লাসে কিন্তু বাজার নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। সেই আমরা বাজার কাকে বলে, বাজার নীতি কি, বাজার ব্যর্থতা কি, বাজার ব্যর্থতার কারণ, ধরন, অনেক কিছু করেছি। প্রতিকারের উপায়, আমরা ঠিক বাজার ব্যবস্থার প্রভাবটা করব। তোমাদের এরকম প্রশ্ন হয় যে বাজার ব্যর্থতা অর্থনীতিকে খণ্ডিত করে, বিবৃত করো, অথবা জননীতির উপর বাজার ব্যবস্থার প্রভাব, এই জিনিসটা আমি তোমাদের সাথে আলোচনা করব যে বাজার ব্যর্থ হলে অর্থনীতি কিভাবে খণ্ডিত হয়। আর বাজার ব্যবস্থার সাথে যে অর্থনীতির একটা বিশাল ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। আর বাজার ব্যর্থ হলে কিন্তু অর্থনীতি বিশাল ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা এখন প্রথমেই জানবো যে বাজার ব্যর্থতা অর্থনীতিকে খণ্ডিত করে, এই উক্তিটির ব্যাখ্যাটা কি। বর্তমান মুক্তবাজার অর্থনীতির বিশ্বে বাজারের গুরুত্ব অপরিসীম। বাজার দেশের অন্যতম প্রধান শক্তি। বাজারের সফলতা ও ব্যর্থতার উপর একটি দেশের অর্থনৈতিক শক্তি পরিমাপ করা যায়। বাজার ব্যবস্থার সফলতা বাজারে বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ায় এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। আর বাজার যখন ব্যর্থ হয় তখন তা অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে এবং অর্থনীতিকে খণ্ডিত করে বা দুর্বল করে। এখানে তাহলে বস্তু যে খণ্ডিত করা মানে অর্থনীতিকে ভেঙে ফেলা, দুর্বল করে দেওয়া। যখন বাজার ব্যর্থ হবে তখন কিন্তু অর্থনীতি খণ্ডিত হয়, তার মানে অর্থনীতি দুর্বল হবে। বাজার পর্যবেক্ষণের মাধ্যমে একটি দেশের অর্থনীতি পর্যবেক্ষণ করা যায়। কোনো কারণে যদি বাজার ব্যর্থতায় পর্যবেসিত হয় তাহলে অর্থনীতি দুর্বল এবং খণ্ডিত হয়। নিম্নে এর পক্ষে আমি আলোচনা করব, আমার উক্তিটা এর পক্ষে থাকবে। তাহলে দেখো, বাজার ব্যর্থতা অর্থনীতিকে খণ্ডিত করে বা জননীতির উপর বাজার ব্যবস্থার প্রভাব। 1 নম্বরে উৎপাদন ব্যাহত হয়। যখন বাজার ব্যর্থ হয় তখন কিন্তু উৎপাদন ব্যাহত হয়। কিরকম উৎপাদন ব্যাহত হয়? বাজার ব্যর্থ হলে উৎপাদন ব্যাহত হবে কেন? বাজার ব্যর্থ হয় বিভিন্ন কারণে। চাহিদার সাথে যোগানের সম্পর্ক যখন সামঞ্জস্যপূর্ণ না হয় তখন কিন্তু বাজার ব্যর্থ হবে। তাহলে কি হবে? একটা প্রতিষ্ঠান যখন কোনো প্রোডাক্ট উৎপাদন করে তখন সেটা কিন্তু বাজারে বিক্রির জন্য করে, কিন্তু বাজারে যদি সেই জিনিসটা না চলে তাহলে কি হবে? উৎপাদন করবে সে, নাকি ওই উৎপাদিত পণ্য বিক্রি না করা পর্যন্ত অন্য কিছু করবে, নাকি শুধু সে উৎপাদন করবে আর স্টক করবে, মজুত করবে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। তখন কি হবে? উৎপাদন ব্যাহত হবে। উৎপাদন ব্যাহত হলে কি হবে? হতে পারে সেখানে শ্রমিক ছাঁটাই হবে, কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কমানো হবে, মালিক লসে চলে যাবে, ব্যাংক কিন্তু তাকে লোন দিয়েছে, তাকে কিস্তির টাকা কিন্তু শোধ দিতে হবে। তাহলে উৎপাদন যদি বাজার ব্যর্থ হয় উৎপাদন কিন্তু ব্যাহত হয়। 2 নম্বর দেখো, কল্যাণ হ্রাস পায়। কল্যাণ হ্রাস পায় মানে কি? মানুষ তো অনেক কল্যাণমূলক কাজও করে। ব্যক্তি মালিকানাধীন খাতের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু তারা কি কল্যাণ করে না? কল্যাণ করে। সরকারি খাতের প্রধান লক্ষ্য কি? জনকল্যাণ নিশ্চিত করা, মানুষের কল্যাণ সাধন করা। তাহলে সবাই কল্যাণ হ্রাস পাবে না যদি বাজারে সেই প্রোডাক্টটা না চলে? তাহলে কিন্তু কল্যাণ করতে পারে। টাকা নাই, জিনিস তৈরি করেছি বিক্রি করতে পারি না, তাহলে কল্যাণ করবো কিভাবে? তাহলে কিন্তু যখন বাজার ব্যর্থ হবে তখন কিন্তু কল্যাণ হ্রাস পাবে। বন্টন ব্যবস্থা ব্যাহত হবে। যখন বাজার ব্যর্থ হবে বন্টন ব্যর্থ হবে। বন্টন ব্যবস্থা কিরকম? উৎপাদনের সাথে বন্টন, ভোগ চাহিদার সাথে বন্টনের সম্পর্ক। আমি উৎপাদন করব, সেই উৎপাদিত পণ্য বন্টন করব। বন্টন কোন শ্রেণীর মধ্যে কি পরিমাণ করব সেটা আমার একটা হিসাব থাকবে। একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি যখন কোনো প্রোডাক্ট তৈরি করে তাকে কিন্তু এই জিনিসগুলো বাজার থেকে তথ্য নিয়ে, বাজারটাকে রীতিমতো সে অ্যানালাইসিস করে, গবেষণা করে কিন্তু একটা প্রোডাক্ট সে উৎপাদন করে।
তাহলে বন্টন ব্যবস্থা কিন্তু ব্যাহত হবে। যদি একটা বাজার ব্যর্থ হয় তাহলে সেখানে কিন্তু বন্টন ব্যবস্থা ঠিক থাকে না, জীবনযাত্রার মান হ্রাস পাবে। বাজার সঠিকভাবে না চললে জীবনযাত্রার মান কিন্তু হ্রাস পাবে। কীরকম জীবনযাত্রার মান? একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের মানুষ কাজ করে, যখন কাজ করে, করোনাকালীন সময় তোমরা দেখেছো যে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাই হয়েছে, অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে। তোমরা দেখেছো বেসরকারি ব্যাংকে কিন্তু এখন তাদের বেতন কমিয়ে দিয়েছে। ছোটোখাটো ব্যবসায়ী যারা হোটেল রেস্তোরাঁ চালাতো তারা কিন্তু মোটামুটি বন্ধই ছিল দীর্ঘদিন। তাহলে কি হয়েছে? সেই শ্রমিকগুলো বেকার হয়ে গেছে। বেকার থাকলে কি তার জীবন বা যাত্রার মান বেড়েছে না কমেছে? নিশ্চয়ই জীবনযাত্রার মান কমেছে। পকেটে টাকা না থাকলে বাজার করবে কোত্থেকে? তার মানে জীবনযাত্রার মান কিন্তু তার হ্রাস পাবে যখন বাজার ব্যাহত হবে। বৈদেশিক বাণিজ্যে হ্রাস পাবে। বৈদেশিক বাণিজ্য মানে কি? একটা দেশের সাথে আরেকটা দেশের যে বাণিজ্যিক সম্পর্ক, সে হচ্ছে বৈদেশিক দেশ। আমার অনেক মানুষ আছে মধ্যপ্রাচ্যে, আমি আমার লোকগুলোকে কর্মী হিসেবে পাঠাচ্ছি। আমার গার্মেন্টস শিল্প আছে, আমি কাপড়গুলো ইউরোপ আমেরিকায় রপ্তানি করছি। আবার আমার যে জিনিসগুলো প্রয়োজন, আমার দরকার আছে কম্পিউটার সামগ্রী প্রয়োজন, আমার এই বিষয়গুলো আমরা পিছিয়ে আছি তথ্য প্রযুক্তিতে, এগুলো আমার প্রয়োজন। তাহলে এগুলো কি করছি? আমরা এগুলো ইম্পোর্ট করছি। এই যে বৈদেশিক বাণিজ্য, একটা দেশের সাথে আরেকটা দেশের যে বাণিজ্য, এটা কিন্তু হ্রাস পাবে বাজার যদি ব্যর্থ হয়। এরপরে আঞ্চলিক উন্নয়ন ব্যাহত হয়। আঞ্চলিক উন্নয়ন মানে কি? শুধু কি জাতীয় উন্নয়ন করলেই হবে নাকি আঞ্চলিক উন্নয়নও করতে হবে? আঞ্চলিক উন্নয়ন করতে হবে। বাজার যদি খণ্ডিত হয়, বাজার যদি ব্যাহত হয়, যদি বাজার ব্যর্থ হয়, তাহলে কিন্তু আঞ্চলিক উন্নয়ন হবে না। এরপরে চাহিদা ও যোগানের অসামঞ্জস্যতা। চাহিদার সাথে যোগানের একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকলে বাজার সঠিক পথে চলে। যদি চাহিদার যোগানের মধ্যে সুসম্পর্ক না থাকে, মানে সামঞ্জস্যতা না থাকে, তাহলে কিন্তু বাজার দুর্বল হবে। কিভাবে দুর্বল হবে? যা চাহিদা তা বাজারে নাই, আবার যার চাহিদা নেই তা বাজারে আছে। এখন যদি বাজারে শুধু কম্পিউটার আর মোবাইলের দোকান থাকে তাহলে কি চলবে? মানুষ কি শুধু মোবাইল আর কম্পিউটার ব্যবহার করে? ধান চাল এগুলো লাগবে না? মাছ মাংস লাগবে না? সবই লাগবে। তার মানে কি, প্রত্যেকটা জিনিসের চাহিদার সাথে যোগানের যদি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকে তাহলে কিন্তু অর্থনীতি সমৃদ্ধ হয়। আর যখনই এটার মধ্যে অসামঞ্জস্য থাকে তখন কিন্তু অর্থনীতি দুর্বল হয়। পণ্যের মান হ্রাস পায়। পণ্যের মান মানে কি? আমি একটা পণ্য উৎপাদন করব কিন্তু ভালো মূল্যে মুনাফা করার জন্য করব। তাহলে সেটা বাজার যদি সেই পণ্যটা না চলে তাহলে কি করব? আমি পণ্যের কিন্তু মানটাকে একটু মিশিয়ে এনে দেবো, কারণ আমাকে যে পরিমাণ টাকা খরচ করে আমি তৈরি করবো সেই টাকার চেয়ে তো বেশি আমাকে আয় করতে হবে, কারণ আমার এখানে কর্মী আছে, ব্যাংক থেকে আমার লোন থাকতে পারে। তাহলে কি করতে হবে? পণ্যের মান বাড়াই নিতে হবে। কিন্তু বাজার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু যখন প্রোডাক্টগুলো চলবে না তখন কিন্তু প্রোডাক্টের মান কিন্তু অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে, কারণ তাকে কিন্তু ব্যয় হ্রাস করতে হবে। এরপর পণ্যের নতুন উপযোগ ব্যাহত হবে। তোমরা জানো একটা উপযোগ যখন পূরণ হয় আর একটা উপযোগ তৈরি হয়, তাহলে সে উপযোগটা কি হবে? নতুন কিছু হবে। তোমার কাছে হয়তো একটা বাটন ফোন ছিল, পুরোনো ফোন, দীর্ঘদিন ইউজ করেছো। তুমি যখন একটা ফোন কেনো তুমি কিন্তু চাইবে যে একটা স্মার্টফোন কিনি, কারণ এখন ইন্টারনেটের যুগ, এই ফোনগুলো এখন বিভিন্ন কাজে লাগে। তাহলে কি হবে? পণ্যের নতুন উপযোগ ব্যাহত হবে যদি বাজার খণ্ডিত হয়, মানে যদি ব্যর্থ হয়। সোজা কথা, বাজার ব্যর্থ হলে কিন্তু পণ্যের নতুন উপযোগ ব্যাহত হয়। অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। যখন বাজার ব্যাহত হবে অর্থনৈতিক অস্থিতিশীলতা আসবে। অস্থিতিশীলতা কেমন? আমি অনেক প্রোডাক্ট তৈরি করেছি, বিক্রি করতে পারি না। আমি প্রোডাক্ট কিনতে গিয়েছি, তখন দেখলাম প্রোডাক্ট নাই। তখন কি হবে? তোমরা করোনাকালীন সময় দেখেছো ট্রাকে করে পেঁয়াজ বা অন্যান্য সামগ্রী, চাল, আলু, তেল, এভরিথিং কিন্তু বিক্রি করেছি, বিশাল লাইন ধরে মানুষ কিনেছে। কারণ কি, এটা যদি ধরো ওই সময় যদি সরকার যদি এই বাজারে এই জিনিসগুলো না ছাড়তো তাহলে কি হতো? অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতো। কারণ স্বল্প আয়ের লোকদের কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে সরকার ওই সময় বিভিন্ন জিনিস কিন্তু সরবরাহ করেছে। এরপর বাজার ব্যবস্থার ধরন মানে শ্রেণী বিভাগ। বাজার ব্যর্থতা কত রকমের হতে পারে? বাজার ব্যবস্থার ধরন বা প্রকারভেদ বিভিন্ন রকম হতে পারে। বাজার ব্যবস্থার উপর সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। বাজারে ব্যর্থতা ঘটলে অর্থনৈতিক অবস্থা অস্থিতিশীল হয়ে পড়ে। নিম্নে বাজার ব্যবস্থার
ধরনগুলো আমরা দেখব। ক্রমহ্রাসমান ব্যয় শিল্প। ক্রমহ্রাসমান মানে আস্তে আস্তে কি হবে? ব্যয় শিল্প, শিল্পর ব্যয়টা আস্তে আস্তে ক্রমহ্রাসমান, কমবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো শিল্প ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন তথা ক্রমহ্রাসমান ব্যয় অবস্থায় উৎপাদন সক্ষম হয়। বাজারে দ্রব্যের দাম পি, প্রোডাক্ট, প্রান্তিক বা এমসি এ শর্ত থাকা দরকার। তার মানে বাজারে কোনো দ্রব্যের দাম আর প্রান্তিক ব্যয় এই শর্ত থাকবে। ক্রমহ্রাসমান ব্যয় হলো পি সমান সমান এমসি, মানে দ্রব্যের দাম সমান সমান প্রান্তিক ব্যয় শর্তাধীনে উৎপাদন করতে ব্যর্থ হয়। ক্রমহ্রাসমান ব্যয়শীল কিন্তু এটা করতে ব্যর্থ হয়, কারণ কি? একটা স্থিতিশীল বাজারে কিন্তু লাগে দ্রব্যের দাম সমান প্রান্তিক ব্যয়, কিন্তু ক্রমহ্রাসমান ব্যয় শিল্প তখন কি হবে? পি সমান এমসি এই শর্তে কিন্তু উৎপাদন করতে পারবে না, ফলে কি হবে? বাজার ব্যর্থ হবে। এটা এক ধরনের বাজার ব্যর্থতা। তারপরে একচেটিয়া কারবার, এটা এক ধরনের বাজার ব্যর্থতার একটা ধরন। একচেটিয়া কারবারে একটি মাত্র ফার্ম থাকে, মানে উৎপাদনকারী থাকে। এ ফার্ম এম আর সমান এমসি শর্তাধীনে উৎপাদন করে। কি করে? এম আর সমান এমসি, কিন্তু পি সমান ই আর গ্রেটার দেন এম আর হওয়ায় ভারসাম্য উৎপাদন স্তরে পি সমান এমসি হয় না, ফলে বাজার ব্যর্থ হয়। এটা অর্থনৈতিক টার্ম, এটা তোমাদের একটু লিখে বুঝাইলে তোমাদের বুঝতে সুবিধা হতো। এই টার্মগুলো একটু বিস্তৃত ব্যাখ্যা করলে ভালো হতো, কিন্তু এটা আমি ব্যাখ্যা করলে আমি কিন্তু আমার আজকের লেকচারটাও শেষ করতে পারবো না। তাহলে আমরা পরবর্তীতে আগাবো। একচেটিয়া প্রতিযোগিতা। একচেটিয়া কারবারের মাধ্যমে বাজার ব্যর্থ হতে পারে। একচেটিয়া কারবারে অসংখ্য ফার্ম থাকলেও দ্রব্য পৃথকীকরণের সুযোগ থাকে, ফলে অবাধ ও মুক্ত বাজার কার্যকর হয় না। এক্ষেত্রে বাজার কিন্তু ব্যর্থ হবে। আরেকটা ধরন হচ্ছে ডুওপলি ও অলিগোপলি। ডুওপলি ও অলিগোপলি বাজার ব্যবস্থায় বাজার ব্যর্থতা হতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ফার্ম উৎপাদন এবং দ্রব্যের দাম নির্ধারণে পরস্পর নির্ভরশীল থাকে, ফলে উৎপন্ন দ্রব্য সামগ্রীর সুষ্ঠু বন্টন হয় না, ফলে বাজার ব্যর্থ হয়। তার মানে ডুওপলি আর অলিগোপলি বাজার, এটাও কিন্তু বাজার ব্যবস্থার একটা ধরন। আর সম্পত্তির অধিকার না থাকা হেতু বাহ্যিকতা সৃষ্টি, একটু কিন্তু বেশি একটু জটিল মনে হচ্ছে, তাই না? যে সম্পত্তির অধিকার না থাকা হেতু বাহ্যিকতা সৃষ্টি, একটু পড়লে বুঝবা। মুক্তবাজার অর্থনীতিতে দ্রব্য সামগ্রীর উৎপাদন ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা থাকে। কি থাকে? উৎপাদন আর ভোগ এর স্বাধীনতা থাকে। তেমনি উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরণের ব্যবহার ও ভোগের ক্ষেত্রে ফার্ম বা পরিবার বা ব্যক্তি স্বাধীনতা লাভ করে। তাহলে কি হয়? উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরণ, যে সে উপকরণ কি হতে পারে? টাকা, সম্পদ, অনেক কিছু হতে পারে। এরা কিন্তু স্বাধীনতা থাকবে। এক্ষেত্রে সম্পত্তি ও সম্পদের উপর সুষম অধিকার থাকে। কি থাকবে? সম্পত্তি বা সম্পদের উপরে। কিন্তু এর ক্ষেত্রে যদি বিঘ্ন হয় তাহলে কিন্তু বাজার ব্যর্থ হবে। এটা হচ্ছে বাহ্যিকতা। আর অসুষম তথ্য ও বাজার ব্যর্থতা। অসুষম তথ্য মানে তথ্যের যদি সুষম বন্টন না হয়। দেখো, অপর্যাপ্ত তথ্যের অভাবে বাজার ব্যর্থতা দেখা দেয়। অনেক সময় সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে লেনদেন সংক্রান্ত সঠিক তথ্য নাও থাকতে পারে, ফলে তার পক্ষে উপযোগ বা উৎপাদন সর্বোচ্চ সম্ভব হয় না, ফলে বাজার ব্যর্থ হয়। এই যে শেয়ার ব্যবসায় কিন্তু এই জিনিসটা বেশি আছে, যে অসুষম তথ্য, মানে এখানে সুষম তথ্যের কিন্তু ঘাটতি থাকে। এর ফলে কিন্তু শেয়ার ব্যবসায় দেখবা মানুষ, বিনিয়োগকারীরা শেয়ার কিনে, কিন্তু কোনো কোনো কোম্পানির শেয়ার কিনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের প্রথমত বাহ্যিকতার একটা বিষয় থাকে, আবার অসুষম তথ্যের একটা বিষয় থাকে। তাহলে আমরা জানলাম বাজার ব্যর্থতার ধরনগুলো। এখন আমরা জানবো রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাব মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। বাজার প্রভাবের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। রাজনৈতিক প্রভাবের অন্যতম ভিত্তি হচ্ছে রাজনৈতিক ক্ষমতার ব্যবহার ও প্রয়োগ। সাধারণত রাজনৈতিক ক্ষমতা ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন সমাজের অন্যান্যদের মতামতকে নিজেদের অনুকূলে আনতে চেষ্টা করে এবং সফল হয়, তখন তাকে রাজনৈতিক প্রভাব বলে। বিষয়টা কেমন? রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানে হতে পারে, একজন ব্যক্তি রাজনীতি করে, তার একটা প্রতিষ্ঠানও থাকতে পারে, সে যদি ওই ক্ষমতার প্রয়োগ করে সমাজের অন্যান্যদের মতামতকে যদি নিজের অনুকূলে আনার চেষ্টা করে, তাহলে সেটা হবে রাজনৈতিক প্রভাব। আমাদের মতো উন্নয়নশীল দেশে বা
বিশেষ করে বাংলাদেশে আরো বহু দেশে এই প্রভাবটা কিন্তু মারাত্মক। যখন রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তারা কিন্তু এই প্রভাবটা বিস্তার করে কিন্তু অর্থনীতি সর্বনাশটা করে। অন্যভাবে বলা যায়, রাজনৈতিক প্রভাব বলতে এমন একটি অবস্থাকে নির্দেশ করে যা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার ক্ষমতা অনুযায়ী কাজ করতে বাধ্য করতে পারে এবং কোনো কাজে হস্তক্ষেপ করতে পারে। রাজনৈতিক প্রভাবের বিষয়টি রাজনীতির সাথে সংশ্লিষ্ট বিধায় যে রাজনৈতিক দল যখন সরকার পরিচালনার দায়িত্বে থাকে তখন তাদের মতো করে নীতি ও সিদ্ধান্ত প্রণয়ন এবং বাস্তবায়নে প্রভাব বিস্তার করে। তার মানে যে দল ক্ষমতায় থাকে তারা কিন্তু যখন নীতি প্রণয়ন হয়, নীতিটা তাদের অনুকূলে নীতি প্রণয়ন করে আর তাদের মতো করে কিন্তু সেই নীতিটাকে বাস্তবায়ন করে, মানে তাদের যেন স্বার্থ হাসিল হয় এই হিসাবটা করে। রাজনৈতিক প্রভাবের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সরকারি নীতি বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অন্যকে কাজে বাধ্য করা। তার মানে সোজা কথা, নিজের মতামতকে বা অন্যের উপর চাপিয়ে দেওয়া, আমার মতামতটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া এবং সেটা তাকে বাধ্য করবে এই কাজটা করতে। রাজনৈতিক প্রভাবের অনেকগুলো প্রকারভেদ আছে। তোমরা দেখো যে আধুনিক জনপ্রতিনিধিত্বমূলক রাষ্ট্রগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শাসক শ্রেণী জনগণের কল্যাণ ও মঙ্গল সাধনে সদা সচেষ্ট থাকে। হ্যাঁ, জনগণের মঙ্গল করতে গেলে, কল্যাণ করতে গেলে কিন্তু প্রভাব লাগে। প্রভাব না হলে কিন্তু জনগণের কল্যাণ করা যায় না। এই প্রভাব দুই রকমের, অভ্যন্তরীণ একটা প্রভাব আর একটা বাহ্যিক প্রভাব। তাহলে আমরা দেখব যে জননীতি প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মানে কিভাবে তারা প্রভাব বিস্তার করে। সরকারি কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের গুরুত্ব অপরিসীম, তাই জননীতি প্রণয়নে রাজনৈতিক প্রভাবকে উপেক্ষা করা সম্ভব নয়। তবে এক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের সুফল কুফল উভয় দিকই বিদ্যমান, যা নিয়ে আমরা আলোচনা করব। একটা আছে রাজনৈতিক প্রভাবের একটা ইতিবাচক দিক আছে আর একটা নেতিবাচক দিক আছে। রাজনৈতিক দল মানেই যে খারাপ কাজ করে বিষয়টা কিন্তু এরকম না, তো ভালো কাজ করে, খারাপ কাজও হয়ে যায়। এক নম্বরে আমরা দেখব ইতিবাচক প্রভাবটাকে, নীতি নির্ধারণ। যখন নীতি নির্ধারণ করা হয় দেশে, তার কিসের আলোকে করা হয়? আলোক হচ্ছে সরকার যখন ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত নিয়ে, তাদের জনগণের ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হয়। এরপরে সরকার যে প্রতিশ্রুতি দেয় সেই অনুপাতে কিন্তু তাকে নীতি তৈরি করতে হয়। সে নীতি তৈরি করে কিন্তু জনগণের কল্যাণে কাজ করতে হয়, তারপর নীতি আস্তে আস্তে বাস্তবায়ন করে। এখন এই নীতি যখন নির্ধারণ করা হয়, এখানে একটা রাজনৈতিক প্রভাব থাকে। সেই প্রভাবটা বিভিন্ন রকম, দলীয় আদর্শের কারণে হতে পারে, ব্যক্তিগত কারণে হতে পারে, তার এলাকার উন্নয়নের কারণে হতে পারে। তাহলে যখন নীতির নির্ধারণ শুরু হয় তখন এই প্রথম দিকে কিন্তু একটা রাজনৈতিক প্রভাবেই কিন্তু এই নীতি নির্ধারণটা হয়ে থাকে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। এখন তুমি একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে প্রত্যেক প্রতিনিধি কিন্তু দেখবে তার এলাকার উন্নয়নে সচেষ্ট থাকে সবসময়। সে কিন্তু সারা দেশের কথা খুব বেশি চিন্তা যে করে না তা না, করে, তবে নিজের এলাকায়। কারণ কি, তার ওই জনগণের সম্মতিতে কিন্তু তাকে আসতে হয়েছে এখানে, এই জন্য তার এলাকার স্বার্থটা সে আগে দেখে। এই জন্য নীতি নির্ধারণ যখন হয় তখন কিন্তু তার এলাকায় কি কি করা দরকার এই চিন্তা ভাবনা করে সে পার্লামেন্টে গিয়ে নীতি নির্ধারণ যখন হয় তখন কিন্তু সে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এরপর আইন প্রণয়ন হয়। আইন প্রণয়নে কিন্তু রাজনৈতিক দল বলো ব্যক্তি বলো সহায়তা করে। সে এমন আইন তৈরি করবে না যে আইনে তার বিপদ হবে, বরঞ্চ সে এমন কিছু আইন তৈরি করবে যে তার কাজ করতে সুবিধা হয়, তার কাজে কিন্তু যেন প্রতিবন্ধকতা তৈরি না হয় এবং এর জন্য তাকে যেন কোনো শাস্তির সম্মুখীন হতে না হয়। তাহলে কি হবে, নীতি নির্ধারণের ক্ষেত্রে তার একটা প্রভাব থাকে আইন প্রণয়ন। কারণ আইন না থাকলে কিন্তু সে কোনো কাজ করতে পারবে না। সে এমনভাবে আইন তৈরি করবে, ওই যে সে নীতি তৈরি করেছিল বা নির্ধারণ করেছিল ওইটাকে বাস্তবায়ন করতে হলে যেন আইনের আলোকে না হলে কিন্তু যে কোনো নীতি কিন্তু বাস্তবায়ন করতে হবে প্রশাসনের সাহায্য নিয়ে। রাজনৈতিক সরকার নীতি নির্ধারণ করে কিন্তু বাস্তবায়ন কিন্তু প্রশাসনের মাধ্যমে করতে হয়। ফিল্ড পর্যায়ে প্রশাসন আছে, কেন্দ্রীয় প্রশাসন আছে। তাহলে এই প্রশাসন কিন্তু আইনের আলোকে কাজ করে। তাহলে কি হবে, নীতি নির্ধারণ হবে, তারপরে ওই নীতি কিভাবে বাস্তবে রূপ দেবে সেটা কিন্তু আইনের মাধ্যমে করতে হয়। সেটা আইন প্রণয়নে কিন্তু একটা রাজনৈতিক প্রভাব থাকে। এরপর আইন ও নীতির বাস্তবায়ন হয়। যখন আইন ও নীতির বাস্তবায়ন হবে, আইন করলাম, নীতি করলাম, তাহলে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নে কিন্তু তার একটা প্রভাব থাকে।
এই প্রভাবের কারণে কিন্তু জননীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু এটা কিন্তু এটা পজিটিভ প্রভাব আমরা বলছি যে এই পজিটিভ দিকের ক্ষেত্রে। আর উন্নয়নমূলক কার্য সম্পাদন দেশের বলো, এলাকার বলো, বা একজন প্রতিনিধি নির্বাচনী এলাকা বলো, এটা উন্নয়নমূলক যে কাজগুলো হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রভাব বিস্তার করেই কিন্তু এই কাজগুলো হয়। তোমরা যদি পার্লামেন্টে যখন যদি অধিবেশনগুলো দেখো, খেয়াল করে দেখো, প্রত্যেকটা এমপি যখন প্রশ্ন করে, প্রশ্নোত্তর পর্বে দেখবা যে কাজটা হবে স্ব মন্ত্রীর কাছে যখন প্রশ্ন করে, তখন দেখবে তার এলাকায় কী কী সমস্যা, এই বিষয়গুলো সে কিন্তু আলোচনা করে এবং এটা প্রতিকার চায় এবং এর জন্য সে কিন্তু বেশ মোটামুটি প্রভাব বিস্তার করে এই বিষয়ে। তখন কিন্তু কাজগুলো হয়ও ক্ষেত্রভেদে। তারপর সামাজিক পরিবর্তন সাধন। আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, এই সমস্যা সমাধান করতে হয়। সামাজিক পরিবর্তন প্রক্রিয়ায় কিন্তু সমাজ উন্নত হয়। এই সামাজিক পরিবর্তন সাধনে কিন্তু রাজনৈতিক প্রভাব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তার প্রভাব বিস্তার করে। রাজনৈতিক প্রভাব না থাকলে কিন্তু সব কাজ কিন্তু করা সম্ভব হয় না। এরপর আমার একটু পড়ব কুফল। আমরা দেখলাম যে সুফল, ওইগুলো হচ্ছে সুফল, যে ওই কাজগুলো জনগণের কল্যাণে করতে গিয়ে তারা প্রভাব বিস্তার করে। এখন দেখবো যে কুফল মানে কোন কাজগুলো না করলেই নয় তা করে, মানে কুফল, জবাবদিহিতার সংকট। রাজনৈতিক প্রভাবের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জবাবদিহি থাকে না। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তাদের প্রতিনিধি বলো বা তাদের দলের লোকগুলো যারা আছে নেতা পর্যায়ে, এখন তো নেতার চেয়ে কর্মীর চেয়ে নেতা বেশি দেশে, দেখবা যে তারা মনে করে যে এই আমার যা খুশি তাই করবো, এরকম আর কি। মানে কোনো একটা কাজ দেখবা বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ হয়, সেখানে কন্ট্রাক্টর থেকে শুরু করে ক্রয় থেকে শুরু করে বিভিন্ন টেন্ডার থেকে শুরু করে সব কিছু একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং সেখানে কিন্তু জবাবদিহিতার একটা ঘাটতি থেকে যায়। এই কারণে কিন্তু এটা বিশাল একটা কুফল যে রাজনৈতিক প্রভাবের যে জবাবদিহিতার একটা সংকট থাকে। এরপরে দুর্নীতি হয়। তোমরা জানো যে আমাদের দেশে বিভিন্ন সেক্টরে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্নীতি রোধের জন্য, কিন্তু কিন্তু দিন দিন বাড়ছে বই কমছে না। কিছুদিন আগে দেখলে স্বাস্থ্য খাতের কী অবস্থা, যে স্বাস্থ্য নিয়ে মানুষ কি দুর্নীতি করতে পারে। তাহলে এই দুর্নীতি কেন করে? তার শরীরে বা গায়ে রং লাগা আছে, রাজনৈতিক দল করে সে, এই প্রভাবে কিন্তু সে দুর্নীতি করে। সে জানে যে আমি ধরা পড়লে আমার তেমন কিছু একটা হবে না, কিন্তু এই চিন্তা থেকে সে দুর্নীতি মূলত করে। প্রশাসনের লোকও কিন্তু দুর্নীতির সাথে জড়িত আছে কিছু লোক, কিন্তু এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু দুর্নীতির বেশি হয় আমাদের দেশে। আবার প্রশাসনের লোকগুলো যারা এই নেগেটিভ কাজের সাথে জড়িত, তারাও দেখবা এই দুর্নীতিটা কিন্তু তারা ওই রাজনৈতিক মতাদর্শের আলোকেই করে। তারা ওই মতাদর্শে বিশ্বাস করে, তারাও জানে এই দুর্নীতি করলে আমার কিছু হয় না, আমার সাথে দলের সম্পর্ক ভালো। এভাবে কিন্তু দেশেরও সর্বনাশ করছে তারা। স্বচ্ছতার অভাব থাকে, মানে যে কাজগুলো যে প্রক্রিয়ায় হওয়ার কথা, একটা কাজ হবে, ধরো একটা রাস্তা মেরামত হবে, সে টেন্ডার হবে, ওখানে একটা মূল্যায়ন কমিটি থাকবে, সেই কমিটি মূল্যায়ন করে যে সবচেয়ে কম দর মূল্যে ভালো কাজের নিশ্চয়তা দেবে, কাজটা কিন্তু সেই পাওয়ার কথা। কিন্তু আমাদের দেশে দেখবা এখন যদি টেন্ডার এসছে, দুর্নীতিটা অনেক কমেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবা এত অস্বচ্ছ। আমি কাজ নিব, আমি বড় কেউ, আমার শক্তি আছে, আমার কালো টাকা আছে, পেশি শক্তি আছে, আমি আর কাউকে ওই টেন্ডার বক্সে টেন্ডার ফেলতেই দিব না। আমি একা ফেলবো, আমি একা কাজটা পাবো, আমি আমার মতো করে চলবো। তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের কুফল। আর হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিবেশ। অনাকাঙ্ক্ষিত মানে কি? বিশৃঙ্খল পরিবেশ। সেটা কীরকম? একটা কাজ করতে গিয়ে সে এমন প্রভাব বিস্তার করলো, ওখানকার পরিবেশটাই নষ্ট করে ফেললো, মানে সন্ত্রাসী কার্যকলাপ করে ফেললো। সে যদি এই কাজ করে তাহলে কিন্তু সে প্রভাব, মানে সেখানকার কাজের কোনো পরিবেশ থাকে না। একটা অফিসে ঢুকে যদি কেউ ওইরকম রাজনৈতিক প্রভাব দেখা থেকে যদি একজনকে অপমান অপদস্থ করে, তাহলে কিন্তু সেখানকার পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা মানে সঠিকভাবে সততার সহিত কাজ করতে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে। তাহলে কি হলো? অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে রাজনৈতিক প্রভাব। আর দক্ষতার সমস্যা থাকে। রাজনৈতিক প্রভাবে যখন যে কোনো কাজ হয়, সেখানে কিন্তু দক্ষতার একটা ঘাটতি থাকে। দক্ষতার ঘাটতি থাকলে কাজের মান ভালো হবে না। তোমরা যে কোনো কাজ, একটা বিল্ডিং যদি তুমি ইঞ্জিনিয়ার ছাড়া নিজের মতো করে প্ল্যান করে করো,
একটা রাস্তা ইঞ্জিনিয়ার ছাড়া তুমি তোমার মতো করে ফেললা, একটা ফার্নিচার বানাবা তুমি তৈরি করলে, তুমি মিস্ত্রি না, ফার্নিচার মানে ভালো হবে? হবে না। তার মানে যার যে কাজের দক্ষতা আছে তাকে কিন্তু সেই কাজটা তাকে দিয়ে করাতে হবে। এই জন্য দক্ষতার সমস্যা কিন্তু রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসে তারা যখন কাজগুলো করে এটা দক্ষতার একটা সমস্যা থেকে যায়। মূল্যায়ন ব্যবস্থা অনুপস্থিত। মূল্যায়ন ব্যবস্থা কি? কোনো কাজ যখন করা হয় তার কিন্তু তারা মূল্যায়ন করে। ধরো কোনো একটা কলেজ, একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সরকারি কাজ, কন্ট্রাক্টর করছে, সে কিন্তু যখন সে পুরো কাজটা করে একটা মূল্যায়ন হবে, মূল্যায়ন হওয়ার পরে কিন্তু সে তার বিল পেমেন্ট হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম সব ক্ষেত্রে হয় না। হয়তো কোনো পলিটিক্যাল লোক কাজটা পেয়েছে, তার অনেক ক্ষমতা, কিসের মূল্যায়ন? কাজ শেষ করার আগে টাকাগুলো তুলে নিচ্ছে। তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের কিন্তু রাজনৈতিক সংকট, মানে দেশ অর্থনৈতিক সংকট তৈরি করে। এরপর উদাসীনতা, তারা কিন্তু মানে গায়ে লাগিয়ে কাজ করে না, উদাসীন থাকে, মানে একরকম হলেই হলো কাজ, মনোযোগ দিয়ে সঠিকভাবে কাজটা সে করার চেষ্টা করে না, ফলে মানে উদাসীনভাবে সে কাজটা করে। এরপরে আমরা একটু অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব যে অলাভজনক খাতটা কি। এই অলাভজনক খাত তোমরা দেখো যে অলাভজনক খাত বা বেসরকারি সংস্থা বলতে একটি দেশের অর্থব্যবস্থার সেই অংশকে বোঝায় যা সরকারি বিধিবিধানের অধীনে কাজ করে কিন্তু সরকার নিয়ন্ত্রিত নয়, এবং এরা সরকারের সহযোগী হিসেবে জনকল্যাণার্থে কাজ করে। মুনাফা অর্জনের নয় বলে দাবি করে, কিন্তু এরা মুনাফা অর্জন করে। এই খাত বা সেক্টরকে কখনো কোনো নাগরিক সংস্থা বা সিটিজেন সেক্টর বলা হয়ে থাকে, যা অলাভজনক, যা বেসরকারি গ্রুপ বা ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়ে থাকে, সচরাচর সরকার নিয়ন্ত্রিত নয়। এমন অলাভজনক সংস্থা বা উদ্যোগী প্রতিষ্ঠানকে অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টর হিসেবে বোঝানো হয়। তার মানে অলাভজনক সংস্থা সোজা কথা বেসরকারি সংস্থা যারা কল্যাণমূলক কাজ করে। তারা বলে আমরা কোনো মুনাফা অর্জন করিনি এই কাজে, আমরা অলাভজনক খাত। এরকম অনেক লোকে বলে যে এটা অলাভজনক খাত, এখান থেকে কোনো মুনাফা আসে না। তাহলে সেই খাতটা চলে কিভাবে? আসলে মুনাফা করে, কিন্তু এখানকার মুনাফা একটু কম হয়, কিন্তু মুনাফা তারা করে, কিন্তু তারা দাবি করে এটা অলাভজনক খাত, আমাদের কাজ হচ্ছে জনগণের কল্যাণ করা। সরকারি কাজে সহযোগিতা বা সরকারকে সহযোগিতার মাধ্যমে জাতীয় অর্থনীতি ও জাতীয় নীতি প্রণয়নে এরা প্রভাব বিস্তার করে। এই অলাভজনক খাতটা, এরা রাজনৈতিক দলের অংশ নয়, সরকারের অংশ নয়, আবার সরাসরি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও নয় বা স্বার্থান্বেষী গোষ্ঠীও নয়। তার মানে কি, এরা কিন্তু এই অলাভজনক খাতের সাথে যারা জড়িত তারা রাজনীতিও করে না, রাজনৈতিক দলের সদস্যও না, তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? যারা তাদের স্বার্থের অনুকূলে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করে, কিন্তু ক্ষমতায় যাওয়া তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য তাদের কাজটাকে আদায় করে নেওয়া। এরা তাও না। তাহলে এরা কারা? এরা বলে এরা হচ্ছে আমরা একটি অলাভজনক কাজ করি, জনকল্যাণ করি, সোজা কথা। তাহলে আমরা সেই অলাভজনক খাত দেখলাম। এখন তাহলে এই অলাভজনক খাতে সরকার কি ভূমিকা পালন করে? তাহলে আমরা আলোচনায় দেখলাম যে অলাভজনক খাত তাহলে নিশ্চয়ই ভালো একটা খাত, যেহেতু তারা মুনাফা অর্জন করে না, জনকল্যাণ করে। তাহলে এখানে সরকারের কিন্তু একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা কি? দেখো, স্বেচ্ছাসেবী। অলাভজনক খাত মানে যখন জনগণের কল্যাণ করতে হবে তখন কিন্তু কিছু স্বেচ্ছাসেবী লোক বা সংগঠন দরকার। এটা কিন্তু সরকার কিন্তু তৈরি করে। কারণ তোমরা দেখবা যে নির্বাচনের সময় বা বিভিন্ন দুর্যোগের সময় বা এই যে যখন উপকূলীয় এলাকায় যখন বিভিন্ন ধরনের দুর্যোগ হয়, দেখবা কিছু স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু দৌড়ে আসে জনগণকে সাহায্য করতে। এদেরকে কিন্তু সরকার বিভিন্নভাবে কিন্তু সহযোগিতা করে। তারপরে স্বকর্মসংস্থান হচ্ছে কোনো, এটা কিন্তু একটা ভালো দিক যে একটা ছেলে বেকার বাসায় দেশে ঘুরে বেড়াচ্ছে গ্রামের বাড়িতে, সে কিন্তু একটা নিজে কিছু করা এবং নিজে কিছু করতে গিয়ে সরকার থেকে সহযোগিতা করা। তোমরা দেখেছো যে অনেক গ্রামের তরুণ যুবকরা কিন্তু এই যে মানে যুব উন্নয়ন থেকে বিভিন্ন লোন টোন নিয়ে কিন্তু এটা এক ধরনের কিন্তু সরকারের বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা করে। কিন্তু অলাভজনক খাত, যারা স্বকর্মসংস্থান, একটা ছোটোখাটো ফার্ম দিল, সেখানে কিন্তু সে কাজ করে খাচ্ছে, দেশের উন্নয়নে অবদান রাখছে।
দক্ষ লোকবল বিষয়, মানে দক্ষ লোকবল কিন্তু থাকে না। যখন অলাভজনক খাতে যখন যারা যে সংস্থাগুলো কাজ করে তাদের লোকবলগুলোকে কিন্তু সরকার বিভিন্নভাবে দক্ষ করে তোলে। আর সুশাসন প্রতিষ্ঠা, সুশাসন মানে কি আইনের শাসন। আমাদের দেশে কিন্তু এটার বিরাট ঘাটতি রয়ে গেছে, কিন্তু বিভিন্ন অলাভজনক সংস্থা কিন্তু যখন এই কাজগুলো করে, সরকার কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠায় সরকার কিন্তু অবদান রাখে। উদ্যোক্তা বিষয়ক নীতিমালা, সরকার যখন নীতিমালা তৈরি করে তখন কিন্তু উদ্যোক্তা বিষয়ক একটা বিশেষ গুরুত্ব দেয়, কারণ আমাদের দেশে এই দক্ষ উদ্যোক্তার কিন্তু ঘাটতি রয়ে গেছে। দক্ষ উদ্যোক্তা যদি না হয় তাহলে সে একটা খাতের প্রতিনিধিত্ব করতে পারবে না। এই কারণে কি করে তারা, সরকার এই দক্ষ উদ্যোক্তা বিষয়ক নীতিমালা তৈরি করে, সরকার কিন্তু এদেরকে সহযোগিতা করে। এনজিও বিষয়ক সরকার নীতিমালা, আমাদের দেশে অনেক এনজিও আছে, যে বেসরকারি সংস্থা যেগুলো ব্র্যাক, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। এটা কিন্তু এই ধরনের কিছু নীতিমালা সরকার করে যে তারা যেন সঠিকভাবে আইনের আলোকে থেকে কাজ করতে পারে। সরকার কিন্তু এখানে সহযোগিতা করে। সেবা ব্যবস্থা মানে কি, তোমরা জানো যে আমাদের দেশে কিন্তু অনেক এনজিওদের কিন্তু অনেক ক্লিনিক আছে। এই যে সূর্যের হাসি, এটা কিন্তু যদিও সরকারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত, মানে সরকারের কাছ থেকে অনেক সহযোগিতা পায়, কিন্তু অনেক বেসরকারি স্বাস্থ্যসেবামূলক খাত আছে, মানে প্রতিষ্ঠানগুলো আছে যারা জনগণকে স্বাস্থ্যসেবা দেয়। এখানে কিন্তু সরকার তাদেরকে অনেক সহযোগিতা করে। আর উপযুক্ত তত্ত্বাবধায়ক তৈরিতে সরকার একটা ভূমিকা রাখে, কারণ যে তত্ত্বাবধান করে সে যদি উপযুক্ত না হয় তাহলে কিন্তু ওই খাতটা ওই প্রতিষ্ঠানটা ঠিক মতো চলতে পারবে না। এরপর সপক্ষতা এবং শনাক্তকরণ, যখন এই বিভিন্ন সংস্থা কাজ করে কোন পক্ষ বিপক্ষে চিন্তা করে, তারপর শনাক্ত করে কি করে, তাদের বিভিন্ন কাজে লাগায়। প্রথমে পক্ষতা নির্ধারণ করে কোন পক্ষের লোক, তারপর শনাক্ত করে, মানুষ আইডেন্টিফাই করে। তারপর সামাজিক পুঁজি তৈরিতে কিন্তু সরকার একটা ভূমিকা থাকে বেসরকারি সংস্থায়, মানে অলাভজনক খাতে। সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ, মূল্যবোধ আর নৈতিকতা, সব কিছুর আগে একটা জিনিস লাগে, মূল্যবোধ লাগে আর নৈতিকতা লাগে। যদি আমার যদি নীতি নৈতিকতা ঠিক না, তাই আমি তো ঠিক মতো কাজ করবো না, ফাঁকে দিব, যা খুশি তাই করবো। কিন্তু সামাজিক মূল্যবোধ আর নৈতিকতার যখন বিকাশ হবে আমার মধ্যে, তখন কিন্তু আমি কিন্তু দেশের কল্যাণেই কাজ করব। এই ক্ষেত্রে কিন্তু এই যারা যে অলাভজনক খাতগুলোতে যারা এই ধরনের কাজ করে, সরকার কিন্তু ওদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর আসছে সামাজিক উন্নয়ন, যেমন সমাজের উন্নয়ন না, সমাজের সার্বিক উন্নয়ন কিভাবে হয়? একটা সমাজে তোমার যদি আমরা ব্যক্তি উদ্যোগে উন্নয়ন করতে চাই, একটা পাঠাগার থাকতে পারে, সমিতি থাকতে পারে, বা একটা ছোট্ট একটা কুটির শিল্প থাকতে পারে, যৌথভাবে হোক বা ব্যক্তি মালিকানাধীন হোক। এইভাবে একটা ঘর উন্নয়ন হলে পরিবার উন্নয়ন হয়, পরিবার উন্নয়ন হলে সমাজ উন্নয়ন হয়, সমাজ উন্নয়ন হলে দেশের উন্নয়ন হয়। এবার আস্তে আস্তে কিন্তু উন্নয়ন করে। এমনি সামাজিক উন্নয়নে যারা কাজ করে অলাভজনক খাত, এখানে কিন্তু সরকার তাদেরকে সহযোগিতা করে। অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি, তোমরা দেখো যে বিভিন্ন হাউজিং কোম্পানি দেখো, তারা কিন্তু জমি বিক্রি করে, কিন্তু তাদের একটা অংশ আর সরকার মিলে তাদের মাঝখানে রাস্তাঘাট কিন্তু সরকার করে দেয়। কিন্তু যে হাউজিং কোম্পানি তার জমি বিক্রি করে, ফ্ল্যাট বিক্রি করেছে বা জমি বিক্রি করেছে, রাস্তাঘাট কিন্তু সে একা করে না, রাস্তাটা কিন্তু সরকার সহযোগিতা করে। ওই কোম্পানি কিছু দেয়, কিন্তু বেশিরভাগ অংশটা কিন্তু সরকার দেয়, কারণ এই অবকাঠামোগুলো করার দায়িত্ব সরকারের। সেই জন্য সরকার কিন্তু এই কাজগুলো করে থাকে। এরপরে আমরা সরকারি বেসরকারি খাত কি এটা জানবো, যে সরকারি বেসরকারি খাতটা কি। তারপরে এদের আমরা পার্থক্যটা জানবো। সরকারি খাত বা প্রতিষ্ঠান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি খাত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাধারণত সরকারি খাত বলতে সরকারি পরিচালনা ও মালিকানাধীন প্রতিষ্ঠানকে বোঝায়। সোজা কথা, যে প্রতিষ্ঠানের মালিক এবং পরিচালনা দায়িত্ব সরকার থাকে সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। যেমন এসেনশিয়াল ড্রাগস, এটা ঔষধ তৈরি হয় বাংলাদেশ সরকারের। আর যে প্রতিষ্ঠানের পরিচালনা এবং মালিকানা কোনো ব্যক্তির, সেটা হচ্ছে বেসরকারি খাত, যেমন আকিজ জুট মিল। তাহলে এই দুটো খাতের মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্য আমরা দেখব। 1 নম্বর পার্থক্য হচ্ছে মুনাফার প্রকারভেদ ও কল্যাণ। তোমরা একটা জিনিস জানো যে বেসরকারি খাতের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা, সে বিভিন্ন রকমের মুনাফা আছে। আর সরকারি খাতের মূল উদ্দেশ্য কিন্তু
জনগণের কল্যাণ নিশ্চিততা। দক্ষতাগত, আমরা এতদিন জানতাম যে সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি কারবারে দক্ষ লোক, আসলে এখন কিন্তু একটু উল্টে যাচ্ছে। এখন কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষ লোকও বলা আছে, বেসরকারিতে সরকারিতে কম আছে। কারণ তথ্য প্রযুক্তির যুগে এখন যে তথ্য প্রযুক্তির বিকাশ হয়েছে, সেটা কিন্তু বেসরকারি খাতগুলো কিন্তু অনেক এগিয়ে গেছে সরকারি খাতের থেকে। তারপরে কালা কানুন। কালা কানুন কি জিনিস? কালা কানুন, এখানে সরকারি বেসরকারি খাতের কিন্তু একটা বড় ধরনের পার্থক্য আছে। তারপর মূলধন। মূলধন মানে কি? যখন একটা বেসরকারি প্রতিষ্ঠান, মূলধন কোথা থেকে আসে? যখন সে একটা প্রতিষ্ঠান তৈরি করে, সে মূলধন সে নিজে বিনিয়োগ করে, মূলধন তার থাকে। বাকি দেশ বিভিন্ন কাছে লোন নেয়, সরকারি ব্যাংক থেকে হতে পারে, বেসরকারি ব্যাংক থেকে হতে পারে, কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে হতে পারে। আর সরকারি প্রতিষ্ঠানের মূলধন কে সরবরাহ করে? সরকারি প্রতিষ্ঠানের মূলধন কিন্তু সরবরাহ করে সরকার। সরকার যদি পারে না, তার বিভিন্ন দাতা গোষ্ঠী আছে, সাহায্য সংস্থা যারা সহযোগিতা করে, সেখান থেকে কিন্তু এই মূলধনটা আসে। তাহলে মূলধনে কিন্তু সরকারি বেসরকারি খাতের একটা পার্থক্য রয়ে গেছে। এরপরে ব্যয়গত দিক, তোমরা জানো যে সরকারি একটা প্রতিষ্ঠানে কিন্তু ব্যয় বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ব্যয় কম, আয় বেশি। তার মানে কি? তারা কেন এগিয়ে যাচ্ছে? তারা এগিয়ে যাচ্ছে যে তাদের আয়ের চেয়ে ব্যয় কম। আর সরকারি প্রতিষ্ঠান কেন পিছিয়ে আছে? পিছিয়ে আছে এই জন্য তাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। এই যে দেখো, এই কারণে কিন্তু সরকারি প্রতিষ্ঠান লসে আসছে, আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু লাভজনক অবস্থায় আছে। স্বচ্ছতা বা জবাবদিহিতা, এখানে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা একেবারে 100-100 করতে হয়, নাহলে কিন্তু চাকরি থাকবে না। বেসরকারি চাকরি করে কোনো লোক অস্বচ্ছ কাজ করবে, এটা মালিক জানার পর তাকে চাকরিতে রাখবে, এটা আশা করা যায় না। কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এর বিরাট ঘাটতি রয়ে গেছে। এই অস্বচ্ছ প্রক্রিয়ার কারণেই কিন্তু দুর্নীতি হয়। এই অস্বচ্ছ প্রক্রিয়ার কারণেই কিন্তু আমাদের সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কিন্তু প্রতি বছর হাজার কোটি টাকা লস খায়। ব্যক্তিগত স্বার্থ, বেসরকারি প্রতিষ্ঠান শুধু তার নিজের স্বার্থে কাজ করে, তার মূল উদ্দেশ্য হচ্ছে সে মুনাফা করবে, কম দামে প্রোডাক্ট তৈরি করে বেশি দামে বিক্রি করে। কিন্তু সরকারের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত স্বার্থ না, সামষ্টিক দেশের স্বার্থ। তার মানে এই স্বার্থগত দিক থেকে কিন্তু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য রয়ে গেছে। এরপর ফটকা কারবারের সুযোগ, বেসরকারি প্রতিষ্ঠানে বা বেসরকারি কোনো উদ্যোক্তা ফটকা কারবারের সাথে জড়িত থাকতে পারে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই সুযোগ নাই। সরকারি প্রতিষ্ঠান কিন্তু একেবারে জনকল্যাণে কাজ করে, তাদের কিন্তু ফটকা কারবারি করার কোনো কিন্তু সুযোগ থাকে না। আয় ও বন্টনগত, আয় করবে, বন্টন হবে। প্রোডাক্ট বিক্রি করে একটা বেসরকারি প্রতিষ্ঠান প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্ট বিক্রি করে আয় করবে, আয় থেকে একটা জিনিস সে নিজে সঞ্চয় করবে, বাকিটা কিন্তু তার কর্মীদের বলো বিভিন্ন জায়গায় আছে বন্টন করবে। সরকার কি করে? সরকারও আয় করে, কিন্তু তার বন্টন কিন্তু বেশি। লস হইলে কিন্তু আয় যদি নাও করতে পারে, কিন্তু বন্টন প্রক্রিয়া তার কিন্তু বন্ধ থাকে না, তাকে বন্টন করতে হয়। ভোক্তার সুবিধা, সরকার বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে নিজের সুবিধা আদায় করা, আর সরকার কিন্তু ভোক্তার সুবিধার প্রতি গুরুত্ব বেশি দেয়, যে কিভাবে ভোক্তা কম মূল্যে সর্বাধিক জিনিসটা পাবে। এরপরে আসবো আমরা দ্রব্যের প্রকারভেদ। আমরা জানি যে দ্রব্য সাধারণত দুই প্রকার, একটা হলো বস্তুগত দ্রব্য, একটা হচ্ছে অবস্থাগত দ্রব্য। মানে আর তার আগে আমার একটু জানা দরকার যে দ্রব্য কি। মানুষের অভাব পূরণ করে অথবা উপযোগ বা প্রয়োজন মেটায় এমন সব সামগ্রীকে দ্রব্য বলে। সোজা কথা, মানুষের অভাব পূরণ করে যে সামগ্রীগুলো হচ্ছে, সেটা হচ্ছে দ্রব্য। এই দ্রব্য দুই প্রকার, বস্তুগত আর একটা হচ্ছে অবস্থাগত। বস্তুগত দ্রব্য কি? যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যেমন টেলিভিশন, কাপড়, এগুলো হচ্ছে বস্তুগত। আর অবস্থাগত যা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এগুলো হচ্ছে অবস্থাগত। আমি তো আমাদের ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, শিক্ষাটা কিন্তু দেখা যায় না। মনে করছো স্যার তো স্ক্রিনে দেখাচ্ছে, কিন্তু আসলে এই স্ক্রিনে দেখার শিক্ষা, এটা কিন্তু অর্জন করা, কতটুকু আমি শিখাতে হইলাম, এটা কিন্তু আলাদা জিনিস। দ্রব্য কত রকমের দেখা? দ্রব্য 4 প্রকার আছে। গুণগত বা সামাজিক দ্রব্য, একটা ব্যক্তিগত দ্রব্য, একটা হচ্ছে অপূর্ণাঙ্গ বা গণদ্রব্য বা মিশ্র দ্রব্য, এটা হচ্ছে গুণগত দ্রব্য। তাহলে তোমরা এই জিনিসগুলো জানলে আমরা এই প্রকারভেদের বিস্তারিত আলোচনা আমরা
আর করব না, আমরা এখনই শেষ করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। আশা করি আমরা খুব দ্রুতই আবার স্বাভাবিক জীবনে ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।